ঢাকায় একের পর এক ভূমিকম্প ও মৃদু কম্পন। অনেকেই আতঙ্কিত, অনেকেই ভাবছেন বড় কিছু আসছে কিনা। ভূমিকম্পর পূর্বাভাস কি সত্যি সম্ভব? ঢাকার ভবন, নগর কাঠামো, রাস্তা সবকিছু নিয়ে কতটা ঝুঁকিতে আমরা, কতটা প্রস্তুত বাংলাদেশ? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের স্বাধীন সংলাপ সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমি মাশায়েখ শশী আপনাদের সঙ্গে আছি। দুজন অতিথি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন স্টুডিওতে। আমরা স্টুডিওতে আমাদের সঙ্গে পেয়েছি অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, ভূতত্ত্ববিদ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন। একই সাথে আজকে আমাদেরকে সঙ্গে স্টুডিওতে আছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, আপনার কাছে আসতে চেয়ে সবার আগে গত 36 ঘন্টায় ঢাকায় যে ভূমিকম্পন বা মৃদু ভূকম্পন, এর ভূতাত্ত্বিক কারণটা কি? এটা কি আফটার শক নাকি আলাদা কোনো ট্রেমর? আচ্ছা, একটু সময় নিয়ে বিশ্লেষণ করতে হবে। সেটা হচ্ছে যে আমরা গতকালকে যে ভূমিকম্পটা আঘাত আনলো সকালে, সেটা স্মরণকালের সবচাইতে বৃহত্তম কম্পন। তার ভূমিকম্পের মাত্রা বা শক্তি যেরকমই হোক না কেন, বিশেষ করে ঢাকাতে ভূপৃষ্ঠের উপরে যে তার কম্পন মডিফাইড ইন্টেন্সিটি স্কেল অনুযায়ী এটা 5 to 6 ছিল, এবং সবাই এটা খুব আতঙ্কিত এবং ট্রমাটাইজ, এখনও সেই ট্রমার মধ্যে হচ্ছে। তো এবং আর্থকুইক ফোবিয়া, হয়তো আর্থকুইক না হলেও একটা কাঁপুনি হলে সেটা অনেক দিন এই এফেক্টটা তাদের মধ্যে যাবে। এখন আমরা তো দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছি ভূমিকম্পের উপরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে, এবং 12 বছরের উপাত্ত নিয়ে আমরা 2016 সালে নেচার জিওসায়েন্সে আমাদের গবেষণার ফলাফল সেখানে প্রকাশ করেছি, এবং সুনির্দিষ্টভাবে সেখানে আমরা জানিয়েছি, উল্লেখ করেছি যে বাংলাদেশে 2টা ভূমিকম্পের প্রধান উৎস। একটা হচ্ছে উত্তরে ডাউকি ফল্ট, যেটা যমুনা নদীর ওখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে আপনার ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট হয়ে আরও পূবে ভারতে জকিগঞ্জ পর্যন্ত গেছে। এই একটা বড় উৎস। অতীতে বড় বড় ভূমিকম্প হয়েছে, এবং সেই ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তিত হয়ে বর্তমানে যমুনা। আর একটা এর থেকেও খুব মারাত্মক নটোরিয়াস সোর্স ভূমিকম্পের, সেটা হচ্ছে সাবডাকশন জোন, যেটা সিলেট থেকে আমাদের কক্সবাজার, টেকনাফ যে পাহাড়ি অঞ্চল, এটা যেখানে একটা প্লেটের নিচে আর একটা প্লেট তলিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় সাবডাকশন জোন। এবং এই জোনটা শুরু হয়েছে আপনার সুনামগঞ্জ কিশোরগঞ্জ যে হাওর, এবং তার দক্ষিণে সেই হাওরটা মেঘনা নদীতে আসছে, এবং মেঘনা নদীর অববাহিকা বঙ্গোপসাগর দিয়ে অনেক দক্ষিণে চলে গেল। এর পূবের যে অংশটা সেটা হচ্ছে বার্মা প্লেট, এবং এর পশ্চিমেরটা হচ্ছে ইন্ডিয়া প্লেট। তো এই পশ্চিমের ইন্ডিয়া প্লেটটা বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। তলিয়ে গেলেও এই দুটা প্লেট একটার সাথে আর একটা আটকে রয়েছে। ঘর্ষণের শক্তির কারণে এটা আটকে রয়েছে, এটা স্লিপ করতে পারছে না, যার ফলে বাংলাদেশে আসলে ভূমিকম্প হয় না সচরাচর। যেটা হয় হচ্ছে আমাদের আরেকটু পূবে মণিপুর, মিজোরাম, মিয়ানমার এই অঞ্চলে হয়। কিন্তু আমাদের অঞ্চলে এই অংশটা শ্যালো ডেপথের, দুটা প্লেটের তলটা শ্যালো ডেপথে থাকায় ফ্রিকশন এনার্জি খুব বেশি এখানে হয় না এখন, এবং দীর্ঘদিন আটকে রয়েছে। এবং আমাদের গবেষণায় আমরা দেখেছি যে 800 থেকে 1000 বছর ধরে এই অঞ্চলে যে শক্তি জমা হয়ে আছে সেটা 8.2 থেকে 9 মাত্রার শক্তি সম্পন্ন ভূমিকম্পের শক্তি এখানে জমা হয়ে আছে গত 800 থেকে 1000 বছর। আর এর যেটা দক্ষিণে টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত, সেটা 1762 সালের ভূমিকম্পে সেটা ওইখানকার শক্তিটা ছেড়ে দিয়েছে। তাহলে এখন ভালনারেবল হচ্ছে এর উত্তরে আমাদের অংশে, যেখানে আপনার হচ্ছে আমরা দেখেছি জিপিএস নিয়ে সংকোচনের যে হার সেটা হচ্ছে 17 মিলিমিটার। তাহলে 100 বছরে হচ্ছে 1.7 মিটার, তাহলে 1000 বছর এখন যদি ধরি আমি, তাহলে 17 মিটারের সংকোচন হয়েছে। এবং এটা যে এই যে আটকে রয়েছে এখন, যখন এটা প্রবল টেনশন সেখানে, এখানে এই ফ্রিকশন এনার্জি যখন এক্সিট করবে তখন এটা জাম্প করবে আপনার 17 মিটার। আমি ধরে নিলাম যে পুরাটা জাম্প করবে না, হয়তো 9, 10, 12 মিটার জাম্প করবে, and that is equivalent to 7.5 or 8.5 magnitude earthquake. গতকালকে যে ভূমিকম্প, মানে আমরা সাম্প্রতিক সময়ে অন্যান্য দেশে যে ধরনের ভূমিকম্প দেখেছি, আপনি যেটার প্রজেকশন করছেন, ঠিক কোন ধরনের ভূমিকম্পের সাথে আমরা তুলনা করতে পারি? সেটাই তো আমি এক্সপ্লেইন করছি, যে সাবডাকশন আর্থকুয়েক যেটা নটোরিয়াস, আমি আগেই বলেছি, ওর থেকেও ভয়ঙ্কর। গতকালকে যে ভূমিকম্পটা হয়েছে, এই যে সাবডাকশন জোনের
তার সামান্য একটা সেগমেন্ট যেটা নরসিংদীতে ওইখানে ওই আনলকড হয়েছে, যেটা আটকে ছিল ওইখানে একটা সামান্য একটা সেগমেন্টে একটা জায়গায় এটা খুলে গেছে, সেই দরজাটা আর কি শক্তি বের হওয়ার পথ একটা সে করে নিয়েছে। এবং তারই ফলস্বরূপ আজকে সকালে 3.7 আর সন্ধ্যা 6টার সময় হচ্ছে 4.3 ম্যাগনিটিউডের, ওইটার একটু উত্তরে এই ভূমিকম্পটা হয়েছে এবং ওই জোনের মধ্যে ওটা হচ্ছে। সেটা ইন্ডিকেট করছে যে এই যে বিপুল পরিমাণ শক্তি যেটা জমা হয়েছে সেটা কিন্তু গতকাল এবং আজকের এই দুটো আফটার শক মিলে কিন্তু তার 0.1% শক্তিও রিলিজ হয়নি, পুরাটাই ওখানে রয়ে গেছে। এবং যেহেতু একটা পথ সে পেয়ে গেছে, খুলে গেছে, তার মানে কি এখন এই দরজাটা আরও খুলছে, এই লকড অবস্থা আরও আস্তে আস্তে ওপেন হচ্ছে। এবং এইটাই আমাদের সেই বার্তা দিচ্ছে যে ভবিষ্যতে এবং নিকট ভবিষ্যতে আমরা যে ভূমিকম্পটা আশঙ্কা করছি 7.5-8 মাত্রার ভূমিকম্প, সেইটা যে কোনো সময় খুব দ্রুতই বা নিকটে সেটা আমাদেরকে আঘাত হানবে। অর্থাৎ গতকালকে এবং আজকে যে ভূমিকম্পগুলো আমরা অনুভূত হলো সেটা কেবলমাত্র শুরু এবং নিকট ভবিষ্যৎ বলতে আপনি মানে আমরা কতটুকু নিকটে আছি? ভবিষ্যৎ বলতে এখানে আসলে এটা নিকট ভবিষ্যৎ বলতেছে আপনার মনে করেন 1 মান্থ 2 মান্থ 6 মান্থ বা ইয়ার, হ্যাঁ এটা ধরতে পারি। এখন গতকালকে আমি আরেকটু এর সাথে অ্যাড করি, গতকালকে যদি 6.5 বা 7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক হতো এবং আজকে 3-4টা যদি আফটার শক হতো, তাহলে আমি বলতাম যে হ্যাঁ সামনে আর ভূমিকম্প হওয়ার সম্ভাবনা নাই, কেননা মেজর শক্তিটা বের হয়ে গেছে। কিন্তু মেজর শক্তি তো বের হয় নাই, শক্তি বের হওয়ারটা শুরু হয়েছে, ইট জাস্ট স্টার্টেড। আমার মনে হয় আপনার চমৎকার একটা বিশ্লেষণ আমরা শুরুতে পেলাম। আমি আবারও আসবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনার কাছে ঠিক এই প্রসঙ্গেই আসতে চাই। অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতারকে আপনি শুনছিলেন এবং মানে ভবিষ্যৎ খুব বেশি ভালো সেটা অন্তত মনে হয় না বলার মতো অবস্থানে আছে। আমি জানতে চাচ্ছি যে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ মানে শহরগুলোতে ঝুঁকিটা সবচেয়ে বেশি কোথায়? এটা কি অবকাঠামোগত ভবন, রাস্তাঘাট, নাকি যোগাযোগ ব্যবস্থাতে সবচেয়ে ভালনারেবল এই শহরগুলোতে কোন জায়গাটা? আসলে ঝুঁকির জায়গার যদি কথা বলি, আসলে সব জায়গাতেই ঝুঁকি আছে, ঝুঁকির ধরন এক এক রকম। হ্যাঁ, যেমন আজকে মেট্রো রেলের আমরা দেখলাম যে মেট্রো রেলের অনেক জায়গায় ফাটল ধরেছে, একটা বিগেস্ট অবকাঠামো বাংলাদেশের, তার একটা অবকাঠামোতে ঝুঁকি চলে আসলো, ভবনগুলোতে ক্র্যাক করেছে, হেলে পড়েছে, হ্যাঁ কয়েকটা নির্মাণাধীন ভবন ধসে পড়েছে, ভবনের ঝুঁকি আছে। আবার আপনি যদি দেখেন অনেক স্কুল ভবন সেগুলো অনেক পুরাতন হয়ে গেছে বা কনস্ট্রাকশন কোয়ালিটি ভালো না, সেগুলোতে ঝুঁকি বেড়েছে, কারণ স্কুলগুলোতে অনেক ছাত্রছাত্রী একসাথে থাকে। আবার অনেক মানে কর্মসংস্থান যেখানে হয়, শিল্প কারখানা, অনেক ঝুঁকিপূর্ণ শিল্প কারখানা আছে, সেখানে শত শত কর্মী একসাথে কাজ করে। নগরে আমরা যদি দেখি আসলে ঝুঁকির থেকে কেউ বাইরে না। হ্যাঁ, আপনি ইভেন আমাদের এই বিল্ডিংটা, এটা তো আসলে মানে আমাদের বড় ভূমিকম্প হলে তার নির্মাণে কোনো গাফিলতি থাকলে ঝুঁকিতে পড়তে পারে। যেমন ভূমিকম্প হচ্ছে এত বড় একটা শক্তি, এই শক্তির সাথে কেউ টিকতে পারে না। শুধুমাত্র টিকতে পারা যায় যদি আপনি নির্মাণ কৌশলগুলোতে আপনি কনস্ট্রাকশন স্ট্যান্ডার্ড ঠিক রাখতে পারেন এবং সেটা মনিটরিং করতে পারেন। তারপরেও কথা থেকে যায়, যেমন আপনি ধরেন ফর এক্সাম্পল আমাদের মেট্রো রেলের মতো স্থাপনা 7 মাত্রা ভূমিকম্প সহনশীল, এখন যদি 9, 9.5 মাত্রা যদি ভূমিকম্প চলে আসে তখন তো সেটাও টিকা যায় না। কিন্তু তারপরেও একটা সেফটি ফ্যাক্টর আমরা যেটা করি বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে অন্তত 7 মাত্রা ভূমিকম্পকে আমরা সেই অর্থে আমরাকে চিন্তা করে ভবন বানানোর চেষ্টা করি। কোথাও কোথাও ভেরি হাই বা কি পয়েন্ট ইনস্টলেশন আরও বেশিও চিন্তা করা লাগতে পারে। এবং এটা চাইলেই যে আপনি অনেক 8-9 মাত্রা ভূমিকম্প করতে পারেন না, কেননা সেই ক্ষেত্রে আপনার ডিজাইন করতে গেলে আপনার যে পরিমাণ কস্ট আসে সেটা বিয়ার করা যায় না। কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা, যেটা অধ্যাপক হুমায়ুন উনি যেটা বলছিলেন যে মানে ভূতাত্ত্বিকভাবেই আমরা দীর্ঘদিন ধরে একটা ঝুঁকিপূর্ণ অঞ্চলে আছি। আপনি যদি ঐতিহাসিকভাবে গত 300 বছরও দেখেন অনেকগুলো বড় বড় ভূমিকম্প আমাদের আশেপাশে দিয়ে হয়েছে। আর আমাদের একদমই কাছে তো মধুপুর ফল্টে তো আমাদের 8 মাত্রা ভূমিকম্প হয়ে গিয়েছে। তো এখন এটার সাথে মিল রেখেই আসলে এখন নরসিংদী যেটা সাবডাকশন জোনের কথা যেটা আসলো, সাবডাকশন জোনটা একদমই আমাদের সন্নিকটে, মধুপুর ফল্ট সংকীর্ণটে, এবং এর পাশে পৃথিবীর অন্যতম বড় মেগা সিটি যেটা অতি ঘনবসতিপূর্ণ। এবং যদি আপনি দেখেন নির্মাণের দিক দিয়ে যদি দেখেন স্ট্যান্ডার্ডাইজেশন করে, তাহলে সবচেয়ে মানে সেই অর্থে মানে ভায়োলেশন করে করে সকল ভবনগুলো হয়েছে এই আমাদের এই ঢাকা শহরে। এই ঠিক নগর পরিকল্পনার বা বাস্তবায়ন সেই বিষয়টাতেও আসবো, তবে তার আগে ছোট্ট করে একটু জেনে নিতে চাই, এই মুহূর্তে নগরবাসীর মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে, যেটা খুবই স্বাভাবিক।
অনেকেই আমরা বুঝে উঠতে পারি না ভূমিকম্পের সময় আসলে কি করা উচিত। যিনি বিল্ডিং এর টপ ফ্লোরে আছেন আর যিনি একেবারে বেসমেন্টে আছেন, দুজনেরই কি ভূমিকম্পের সময় করণীয় এক, নাকি অবস্থান বুঝে তাদের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আপনি কিছু দিক নির্দেশনা দেবেন? এটা আসলে এখনই প্রশ্নটা সবচেয়ে আলোচিত, বিশেষ করে গতকালকে কিন্তু পথচারী কয়েকজন মারা গিয়েছে। তারপরে মানুষ যেটা প্রশ্ন করছে, গণমাধ্যমের কর্মী অনেকে প্রশ্ন করছে, আমরা যে ভূমিকম্প হলে এই কথাটা অনেকেরই আন্ডারস্ট্যান্ডিং যে ঘর থেকে বের হয়ে যেতে হবে, খোলা জায়গায় যেতে হবে। তাহলে আমাদের ঢাকা শহরে তো খোলা জায়গা নেই। আমাদের খোলা জায়গা বলতে একমাত্র রাস্তা, আর আমাদের বিল্ডিংটা পড়ে গেলে যদি কোনো কারণে ধসে পড়ে রাস্তায় আমরা থাকলে আমরা মারা যাব। তাহলে খোলা জায়গা এক জিনিস, আর আপনার সন্নিহিত রাস্তা আরেক জিনিস। খোলা জায়গা বলতে ভূমিকম্পে মিন করা হয় এমন একটা খোলা জায়গায় যেখানে কোনো কিছু ধসে পড়ার ভয় নেই, সেই ধরনের ওপেন স্পেস। এখন ঢাকাতে সেই ধরনের ওপেন স্পেস, খোলা মাঠ, খোলা ময়দান নাই তো। হ্যাঁ, ইভেন আপনার ঢাকার প্রায় অর্ধেকের মতো ওয়ার্ডগুলোতে একটাও ওপেন স্পেস নাই বা খেলার মাঠ নাই। এই বাস্তবতায় আসলে আপনি চাইলেই যে খোলা জায়গায় যেতে পারবেন এমন না। ঢাকায় এখন প্রচুর উঁচু ভবন আছে, তো উঁচু ভবন থেকে আপনি নিচে যে ভূমিকম্পের স্থায়িত্ব 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট, আপনি তো চাইলেও নামতে পারছেন না। তাহলে এখন যেটা সবচেয়ে বেশি বলা হয় যে আপনি আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি না করে বরঞ্চ ভবনের ভেতরে সেফেস্ট জায়গাগুলো, যেগুলো স্ট্রাকচারালি সেফ বলতে কলামের, হ্যাঁ, যে কোনো বিম কলামের যে সংযোগস্থল বা কোনো কোনো ক্ষেত্রে শুধু কলাম যেখানে আছে সেই জায়গাগুলোতে এরকম বিভিন্ন পয়েন্ট আছে। আবার অনেক সময় কোথাও যদি কিছু না পাওয়া যায় তাহলে আপনি একটা শক্ত দেয়াল বা শক্ত একটা টেবিলের নিচে, এই ধরনের বিভিন্ন ধরনের আইডিয়া আছে। তো আমরা আসলে ভূমিকম্পের সাথে আমাদের বসবাস না থাকার কারণে ওই অর্থে আমরা ঠিক সেভাবে জানি না, সেভাবে মানে এডুকেটেড না, যার ফলে আমাদের আতঙ্কটা বেশি বিরাজ করছে। আর ঢাকার মতো ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই মানুষ চাইলেও খোলা জায়গায় বেরোতে পারবে না। এটা 99% মানুষের ক্ষেত্রে তাই, যে আপনি চাইলে একটা বড় খোলা জায়গা সেটা যাওয়া সম্ভব না। তাহলে আপনি অনিরাপদভাবে গলির রাস্তায় দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ এতে ছাদ থেকে কোনো একটা যে কোনো কিছু বিল্ডিং না পড়লেও বিল্ডিংয়ে যেমন গতকালকে যেটা হয়েছে, অর্থাৎ মানে কম্পন শুরু হলেই যে হুড়োহুড়ি করে নামতে হবে, কোথাও না নামার চেয়েও বরঞ্চ ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ভবনের ভেতরে একটা সেফ জায়গাকে টার্গেট করে সেই জায়গা বলতে আর সুনির্দিষ্টভাবে বললে কি মানে কলামের পাশে? জি, কলামের পাশে, হ্যাঁ, যেখানে বিম কলাম সংযোগ হচ্ছে সেটা আরও ভালো হয়। সেরকম কিছু না পাগলে অন্তত আপনি দেয়ালের পাশে দাঁড়ান, না হলে আপনি অন্তত একটা টেবিলের নিচে দাঁড়ান। আপনার যদি কোনো একটা মাথায় কোনো একটা বালিশ বা এরকম কিছু দিয়ে অন্তত মাথাটাকে প্রোটেক্ট করার চিন্তা করা, এরকম দরকার। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও এই প্রসঙ্গে আসবো। দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। স্যার, আমার দুইজন স্যারের কাছে প্রশ্ন। জি, দেখেন, আল্লাহ তাআলা কিন্তু কোরআন শরীফে বলছে যে আমি যে কোনো সময় ল্যান্ডস্লাইড, আর্থকুয়েক, ভূমিকম্প, ভূমিধস দিতে পারি। আমার প্রশ্ন হচ্ছে যে স্যারের কাছে, যে আমার জীবনে 58 বছর আমি বেশ কয়েকবার দৌড়াইছি, ঘর থেকে বেরিয়েছি। এই তারিখে যেভাবে স্যাররা উদ্যোগ নিতেছে, বিভিন্ন পুরাতন বিল্ডিং গুলি আইডেন্টিফাই করতেছে, বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছে। এক স্যার সন্ধ্যে বললো যে দেখেন, আমরা শহরের কথাই ভাবতেছি, শহরে শুধু মানুষ হয় না, গ্রামেও মাটির ঘর বাড়ি অনেক সুন্দর একটা কথা বলছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা উদ্যোগ এই যে নেওয়ার দর্শনীটা যদি না থামে, সুন্দর একটা আমাদেরকে সুন্দর একটা সাজেশন দিবেন কিভাবে ভালো ভালো বিল্ডিং গড়ে তুলতে পারি। রাজুকের প্রতি আমাদের অবশ্যই অনুরোধ থাকবে, ভালো ভালো বিল্ডিং গুলি তুলবেন যাতে সেগুলো মজবুত হয়। এ ব্যাপারে আপনাদের পরামর্শ আমরা। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আরো একজন দর্শক টেলিফোনে সংযুক্ত আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি মুক্তার আলী, বগুড়া সাধারণপুর থেকে বলছিলাম। জি, বলুন। আমি দুইজন আলোচককে আমার প্রশ্ন, সেটা হলো বাংলাদেশে, পৃথিবীতে যত রাজনীতি শহর আছে, এত মানুষ, ঢাকা শহরে যত মানুষ বসবাস করে, 2.5 কোটি 2 কোটি মানুষ বসবাস করে, এত গাড়ি, এত প্রতিষ্ঠান পৃথিবীর কোন দেশে আছে কিনা আমার জানা নাই। কিন্তু আমার দুঃখের বিষয় হলো কি, যে ঈশ্বর সাহেব, জাতীয় পার্টির চেয়ারম্যান ঈশ্বর সাহেব, আজ থেকে 32 বছর আগে উনি বলেছিলেন যে ঢাকা শহর একসময় বসবাসের অযোগ্য হবে, মফস্বল শহরগুলোকে আরো উন্নয়ন করা হোক। কিন্তু এটা না করে ঢাকা কেন্দ্রিক করবে, যে মানুষ রিক্সা চালাতে যায় ঢাকা, আপনি হলো দিনমজুরি করতে যায় ঢাকা, গার্মেন্টস করতে যায় ঢাকা, মানুষ কমাতে হবে ঢাকা শহরে। তা না হলে ভবিষ্যতে ঢাকা শহরের পরিণতি আরো ভয়াবহ হবে। আমার ছোট ধারণা, এটা আমার প্রশ্ন আর কি। এটা অসংখ্য ধন্যবাদ। আবারও অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, আপনার কাছে আসতে চাই, জানতে চাই যে ভূমিকম্পের আপনি প্রথমে যে প্রজেকশন করেছিলেন, যেই আকারের ভূমিকম্প আসলে অপেক্ষা করছে, রাজধানী ঢাকা কি পরিমাণ বিপর্যয়ের সম্মুখীন হতে পারে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। আমি শুরুতেই যেটা বলেছিলাম যে ভূমিকম্পের যে দুটো উৎস, সেই দুটো উৎসের যে কোনো জায়গা থেকে যদি 7-এর অধিক মাত্রার ভূমিকম্প হয়, বিশেষ করে সাবডাকশন জোনে,
7-এর অধিক মাত্রার যে কোনো জায়গায় থেকে যে ভূমিকম্প হয় সেখান থেকে ঢাকার দূরত্ব আপনার হচ্ছে 70 থেকে 125 কিলোমিটার দূরে, কিন্তু ওইটার কাছাকাছি উৎসের কাছাকাছি আরও অনেক শহর বা সিটি রয়েছে। তবে ক্ষতিগ্রস্ত হবে সবচাইতে বেশি হচ্ছে ঢাকা, মানে উৎসের কাছাকাছি, ভূমিকম্পের উৎসের কাছাকাছি অন্য শহর থাকলেও সেখানে যতটা না ক্ষতি হবে সবচেয়ে ক্ষতি হবে ঢাকাতে। কেননা হচ্ছে ঢাকা ভৌগোলিকভাবে হচ্ছে বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। সমস্ত কর্মকাণ্ড, অর্থনৈতিক, শিক্ষা বলেন, আপনার স্বাস্থ্যসেবা বলেন, বলেন, সব কিছু হচ্ছে ঢাকা কেন্দ্রিক। আমাদের ডিসেন্ট্রালাইজেশন কোনো পলিসি নেই। আচ্ছা, কী জন্যে এটা ঝুঁকি? ঝুঁকির যে উপাদানগুলা, প্রথমত হচ্ছে অধিক জনসংখ্যা। আমাদের 2 কোটি প্রতি বর্গ কিলোমিটারে আপনার 40 থেকে মনে হয় এখন 48 বা 50 হাজার বসবাস করে। আচ্ছা, ফিগারটা হয়তো কম বেশি এটা হতে পারে। দেন দ্বিতীয়তে যে আপনার হচ্ছে আপনার অনিয়ন্ত্রিত এবং অপরিকল্পিত নগরায়ন, এবং এখানে আপনার ডিফারেন্ট টপোলজির বিল্ডিং রয়েছে। ব্রিটিশ পিরিয়ড থেকে ব্রিক মেশনারি থেকে চুরি শুরু করে চুনসুরকি দিয়ে, এবং পাকিস্তান পিরিয়ডে কিছু বিল্ডিং, এবং বাংলাদেশ স্বাধীনতার পরে বিশেষ করে গত 2 দশকে অধিক পরিমাণে বিল্ডিং এবং খুব ফ্যান্সি বিল্ডিং, এবং সেগুলো যেখানে হয়েছে সেগুলো হচ্ছে জলাশয় ভরাট করে ল্যান্ডফিল এরিয়াতে নরম পলি মাটির উপরে হয়েছে। এখন সেগুলোর ফাউন্ডেশন তো আমি জানি না, যারা প্রকৌশলী এবং করেছেন, যেখানে হয়তো মনে করেন যে 2 তলার বেশি করা যায় না, সেখানে হয়তো তারা হাই রাইজ বিল্ডিং করেছেন। আরেকটা হচ্ছে যে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের যে দূরত্ব থাকার কথা সেটা এখানে মেনটেন করা হয় নাই, এবং এটার যে দায়িত্বে যারা আছেন, যারা দেখার, যারা অথরিটি, তারা তাদের সেই দায়িত্বটা পালন করেন নাই। দেন এখানে ওই বিল্ডিংয়ে যারা অকুপ্যান্ট, তাদের আপনার ভূমিকম্প বিষয়ে তাদের সচেতনতা বা ভূমিকম্পের সময় কীভাবে রেসপন্ড করবে। আমরা গতকালকে দেখলাম সিসিটিভি ক্যামেরা ফুটেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা অন্যান্য জায়গায় তারা ভূমিকম্পের সময় হিতাহিত জ্ঞান হারিয়ে মানে হুটোপাটা করে তারা নামছে, এবং এতে তারা অনেক পঙ্গু হয়েছে। যেটা রিপোর্ট আসছে প্রায় 500-রও বেশি তারা হসপিটালে ভর্তি হয়েছেন। আমি মনে করি যে এই সংখ্যাটা আরও বেশি, এবং এখানে তো হতাহত মানে 10 জন মতো। ঢাকাতে যদি 7 থেকে 7.5 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তাহলে হতাহতের আনুমানিক সংখ্যা কেমন হতে পারে? যে বিল্ডিংগুলোর কথা বলছেন, অনেকগুলো হয়তো বা বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়েছে, অনেকগুলো অনেক প্রাচীন ভূতাত্ত্বিক অবস্থার কথা বললেন, কতগুলো বিল্ডিং দাঁড়িয়ে থাকবে শেষ পর্যন্ত? হ্যাঁ, আমি সেটাই বলছি যে অর্থাৎ ঝুঁকির দিক দিয়ে যা যা উপাদান দরকার সবগুলা এখানে বিদ্যমান। তাহলে যদি 7-7.5 মাত্রার ভূমিকম্প হয়, যেটা আমরা বলছি, বা আর একটু বেশি 8 হয়, তাহলে ঢাকা হয়ে যাবে মৃত্যুপুরী। এখানে রাজউইক নিজেই বলছে যে 95% বিল্ডিং অনুমোদিত, তাদের নকশা অনুযায়ী তারা করে নাই। অর্থাৎ তার মানে কি, বিল্ডিং কোড তারা ফলো করে নাই। একটা তো বিল্ডিং কোড তো সেদিন মানে ইন্ট্রোডিউস হয়েছে, তার আগের তো অনেক বিল্ডিং আছে। পরবর্তীতেও যেগুলা বিল্ডিং কোড ইন্ট্রোডিউস করার পরে যেগুলো হয়েছে সেটাও ঠিকমতো বিল্ডিং কোড ফলো করা হয় নাই, যার ফলে বেশিরভাগ বিল্ডিংই হচ্ছে ভালনারেবল। এবং আমরা আশঙ্কা করছি যে 30% বিল্ডিং কমপ্লিটলি যদি 7.5 এক্সিড করে যায় ম্যাগনিটিউড, এবং আপনার এই যে গ্রাউন্ড শেকিং, যেটা মডিফাইড মার্সি স্কেল, এটা যদি আপনার রোমান স্কেলে 8 বা 9-এ চলে যায়, তাহলে একেবারে কমপ্লিট আপনার হচ্ছে 30 থেকে 40% একদম ডেমোলিশ হয়ে যাবে। তাহলে আপনি দেখেন ওই বিল্ডিংগুলোতে কত মানুষ বসবাস করে, তাই না? তা আমি ধরেছি যে আমি একটা রাফ হিসাব করেছিলাম যে আমি যদি 1% বিল্ডিংও যদি ডেমোলিশ হয়ে যায়, এবং সেটা যদি অন অ্যান অ্যাভারেজ 5 তলা বিল্ডিংও হয়, এবং একটা এসে যদি 4 জনের ফ্যামিলি মেম্বার হয়, তাহলে তাৎক্ষণিকভাবে 2 লক্ষ লোক প্রাণহানি হচ্ছে, এবং অনেক জায়গায় আপনার বিল্ডিংয়ে আটকা পড়ে ধুকে মারা যায়। তার মানে ঢাকা শহর হয়ে যাবে, যে ভূমিকম্পের কথা আমরা বলছি, আশঙ্কা করছি, সেটা যদি আসলেই ঘটে, তাহলে ঢাকা শহর হয়ে যাবে মৃত্যুপুরী, এবং সরকার হয়তো বাধ্য হবে ঢাকা শহরকে পরিত্যক্ত নগরী হিসাবে ঘোষণা করতে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। মানে স্যারের বক্তব্য শুনছি, আমার রক্ত হিম হয়ে আসছে। ঢাকাতে থাকি, ঢাকার আমরা ঝুঁকির কথা আসলে শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশন এলাকার কথাই বলি, আশেপাশের এলাকাগুলো নগর পরিকল্পনাতে আমরা কতটুকু নিচ্ছি, আর যেই অবস্থা সামনে ঘটতে যাচ্ছে, আমরা আন্তরিকভাবে চাই এমন যেন না হয়, কিন্তু
সেখান থেকে পরিত্রাণের বা এখন আসলে কি করব আমরা? আমরা মনে হয় ঢাকার বাইরে আলাপ করাটা দরকার, কারণ ঢাকা আমাদের আলাপেরও ৮০-৯০% জুড়ে থাকে। কিন্তু দেখেন এই যে এত বড় ভূমিকম্প হলো, মানে কয়েকটা পত্রিকায় এসেছে ঢাকার পাশে গাজীপুরের শিল্প এলাকা, এবং শিল্প এলাকার অসংখ্য লক্ষ লক্ষ নির্মাণ শ্রমিক যারা বা বিভিন্ন শিল্প কারখানার সাথে সংযুক্ত আছেন, সেই শিল্প শ্রমিকরা তারা কিন্তু যেসব ভবনগুলোতে থাকেন সেসব ভবনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, সেগুলো অনেকগুলো সেমি ফর্মাল বিল্ডিং বা 2-3 তলা বিল্ডিং হলেও সেগুলো অত্যন্ত দুর্বল মানের, অধিকাংশই আরসিসি বিল্ডিং না। তাহলে এবং এই কালকের ঘটনাতে আমরা দেখেছি যে অনেক শিল্প শ্রমিক তার কর্মস্থলে ছিলেন, তার আতঙ্কে অজ্ঞান হয়েছেন এরকম শতাধিক, মানে মিনিমাম শতাধিক, মানে আমরা শ্রমিকের রিপোর্ট পেয়েছি, রিপোর্টের বাইরে তো অনেক আছে। তাহলে এই যে ক্যালামিটিটা, এই ক্যালামিটিটা শুধু ঢাকা না, গাজীপুরের অবস্থা ঢাকার চেয়ে সকল স্কেলে খারাপ। বুঝতে পারছেন, ঢাকায় তো বিল্ডিংয়ে তার একটা মান আছে, গাজীপুরের দিকে যান সেখানে আমাদের সস্তা শ্রমকে মানে উপজীব্য করে আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, তখন কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে তাদের মানসম্মত হাউজিংয়ের কথা প্ল্যানই করা হয় নাই। সেটার সুযোগে গাজীপুর এলাকাতে অনেক জমির মালিক তারা ভবন তৈরি করেছেন, যে ভবনগুলো যেহেতু সস্তা, শ্রমিকরা থাকবেন, ভাড়া তারা তাদের কাছ থেকে নেবেন, কম ভাড়া নেবেন, এবং সেইখানে কিন্তু তারা মানহীন বসতি তৈরি করেছে। তাহলে এই যে আমাদের আলাপ জুড়ে আমরা কিন্তু অধিকাংশ সময় মনে করি ভবন বড় বড় ভবন পড়বে না, ছোট মাঝারি সব ভবনই পড়বে, এমনকি একতলা ভবনও পড়ে যাবে যদি একতলা সেমি পাকা ভবন হয়, কাঁচা ভবন হয়। হ্যাঁ, রাতের বেলা হলে তো আপনি সেটার নিচে চাপা পড়ে মারা যাবেন। হাইতির ভূমিকম্পে যেটা হয়েছে, প্রচুর নিম্ন আয়ের মানুষ মারা গিয়েছে। ঢাকার যে বস্তিগুলো আছে, আপনি বস্তিতে গেলে দেখবেন যে এখন প্রচুর 2 তলা বস্তির মধ্যে 2 তলা ইটের উপরে, গাঁথনির উপরে 2 তলা করেছে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্যোগে, মানে বিশেষ করে অগ্নিকাণ্ডের ঘটনা তো ঢাকাতে মানে খুব ফ্রিকুয়েন্টলি হয়, সেখানেও আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ প্রাণহানি ঘটতে। ঠিক এই ধরনের দুর্যোগ দুর্বিপাকে মানুষ যে সবার আগে পৌঁছায় হাসপাতালগুলোতে, সবার আগে রেসপন্স চায় ফায়ার সার্ভিসের। প্রথমত জানতে চাই, যেই হাসপাতালগুলো দুর্যোগের সময় আমাদেরকে সার্ভিস দিবে তারা নিজেরা কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছে, এবং একই সাথে ফায়ার সার্ভিসের, আর একই সাথে এমন একটা দুর্যোগ এই শহরে ঘটলে আমাদের এই জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা আসলে কতটুকু? আমরা এটা অনেক সরকারি স্টাডিতেই সরকারি স্বীকার করেছে, আমাদের প্রচুর এই ধরনের সরকারি হাসপাতাল বা এরকম সরকারি স্থাপনা যেগুলো আমাদের ভূমিকম্পের সময় তারা ইমার্জেন্সি আমাদের সার্ভিস দেওয়ার কথা, তারা নিজেদের ভবনগুলি ঝুঁকিপূর্ণ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেসব ভবনগুলোর যদি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে তা ঝুঁকিমুক্ত করা, তার রেট্রোফিট করা, যদি করা যায় না হলে তা ডেমোলিশ করে অন্তত এই ধরনের স্থাপনাগুলো, হাসপাতাল সহ ফায়ার সার্ভিস সহ, সেগুলোকে তো অবশ্যই শুধু 7 না, যেটা আলাপায় আসলো 8, 8.5 মাত্রা ভূমিকম্প যেন রেজিস্ট করতে পারে সেই ধরনের ডিজাইন স্ট্যান্ডার্ডই অন্তত আমাদের ইমার্জেন্সি এই আমাদের স্থাপনাগুলো যেগুলো সেগুলোকে তৈরি করা দরকার। আর যেটা গুরুত্বপূর্ণ যে আমাদের যে মেট্রো রেল তারপরে এক্সপ্রেসগুলো করা হচ্ছে, সেগুলো কিন্তু 8, 8.5 মাত্রা যদি ভূমিকম্প হয়, যেটা সাবডাকশন জোনে কিন্তু এই ধরনের এনার্জি আছে, তাহলে সেটা হলে সেটা যদি ভেঙে পড়ে, আপনি যদি এক্সপ্রেসগুলো ভেঙে পড়ে, বড় ফ্লাইওভার ভেঙে পড়ে, তাহলে তো আপনার ঢাকা অচল হয়ে যাবে ভবন, তখন তো আপনি মানে ট্রান্সপোর্ট মোবিলিটি বন্ধ হয়ে যাবে। আমরা যে উঁচুতে করলাম সেটারও একটা চ্যালেঞ্জ কি, যে আজকে খবরে এসেছে মেট্রো রেলে অনেক ফ্র্যাকচার দেখা দিয়েছে। মেট্রো রেলে কিন্তু ডিজাইন 7 ম্যাগনিটিউড আর্থকোয়াককে রেজিস্ট করার মতো, এটা 5.7, তাহলে ক্র্যাকগুলো কেন আসলো? তাহলে 7 আসলে কী হবে, বুঝতে পারছেন? তাহলে আমাদের কিন্তু বড় বড় স্থাপনা করেছি, কিন্তু ক্রিটিক্যাল স্থাপনার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সর্বোচ্চ যেই আর্থকোয়াকের যে লিমিটটা সেটা কনসিডার করা উচিত ছিল। ইতিমধ্যে যেসব মানে ভবন বা স্থাপনাগুলো হয়েছে সেগুলো নতুন করে চেক করতে হবে, অন্তত ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলো সেগুলো 7 মাত্রা যথেষ্ট না, আশু ভিত্তিতে আমার মনে হয় সেগুলোতে নজর দেওয়া দরকার। অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, আপনার কাছে আবার আসতে চাই। আমাদের দেশে আমরা সচরাচর দেখি রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করা হয়, সেভাবেই আমাদেরকে জানানো হয়। এর চেয়ে আধুনিক কোন স্কেল বা আরো সুনিপুণ এসেছে কিনা? ইউএসজিএস তারা যেই মাত্রা যেভাবে নির্ধারণ করে, তারাও কি রিক্টার স্কেল ব্যবহার করে কিনা? হ্যাঁ, এটা ঠিকই বলেছেন যে রিক্টার স্কেলে আমরা এটা করে থাকি। তবে এর থেকে যেটা বড় মাত্রার ভূমিকম্প, সেটা হচ্ছে মোমেন্ট ম্যাগনিটিউড দিয়ে আমরা এটা এক্সপ্রেস করি। কারণ এখানে হচ্ছে একটা বিরাট অংশ সেগমেন্ট, তার হিউজ একটা মাস, সেটা যখন মুভ করছে তার মোমেন্টাম, হ্যাঁ, সেটা হচ্ছে এরিয়া দিয়ে আমরা সেই জিনিসটাকে আমরা সেই ম্যাগনিটিউডটাকে আমরা এটা ডিফাইন করি। তো এটা সিমিলার, আপনার এই রিক্টার ম্যাগনিটিউড এটা হচ্ছে 6 অ্যান্ড বিলো যদি হয় সেটা আমরা রিক্টার ম্যাগনিটিউডে করি, আর এর অ্যাবাভ হলে আমরা হচ্ছে মোমেন্ট ম্যাগনিটিউডে এগুলা করি, যেটা আরও প্রিসাইজ আমার টোটাল প্রিসাইজ অ্যামাউন্ট অফ এনার্জি কত রিলিজ হলো সেটা এটা এখানে বলে দেয়। আর এর সাথে যেটা যে জিনিসটা, যে বিশেষ করে কনস্ট্রাকশন যে জিনিসটা, এই যে বিল্ডিংয়ের ভালনারেবিলিটি,
এটা আসলে ওই ম্যাগনিটিউডের উপরে ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে যে একটা ম্যাগনিটিউডের কারণে ভূপৃষ্ঠের উপরে এই যে ভূমিকম্পের যে তরঙ্গটা যে ভূপৃষ্ঠকে আন্দোলিত করছে, কাঁপাচ্ছে, কম্পন সৃষ্টি করছে, সেই কম্পনের তীব্রতা কত সেটা হচ্ছে আর একটা স্কেল দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ইন্টেন্সিটি স্কেল। স্যার, আমরা বলি যে বিজ্ঞানের চরম উৎকর্ষের একটা সময়ে আমরা অবস্থান করছি। আপনার আলোচনা থেকে আমরা জানছিলাম ভূমিকম্প কোথায় হবে সেটা অন্তত আইডেন্টিফাইড, কবে হতে পারে একটা টেন্টেটিভ সময় পেয়েছি। আর বিজ্ঞানের অগ্রগতিতে আমরা এখনো কি ওই পর্যন্ত বা কত দূরে আছি যখন আমরা অন্তত ভূমিকম্পের এই ঝুঁকি কিছুটা হলেও প্রাকৃতিকভাবে যেটা সৃষ্টি হচ্ছে হিউম্যান ইন্টারভেনশনের মাধ্যমে কিছুটা কমাতে পারবো? সেটা কি অনেক দূরের পথ? হিউম্যান ইন্টারভেনশনের মাধ্যমে কমানো সেটাই সম্ভবই নয়। না না না, এটা হচ্ছে নেচার টু বি কমান্ডেড মাস্ট বি ওবেইড। হ্যাঁ, তো প্রকৃতির মধ্যে যেটা রয়েছে, বরং হিউম্যান অ্যানথ্রোপোজেনিক কারণে এটা এক্সিলারেট করতে পারে, আপনার হয়তো এটা হয়ে যেতে পারে। যেরকম আমি বলি যে এরিয়াতে আপনার এনার্জি স্টোর হচ্ছে বা ইভেন এনার্জি স্টোর হচ্ছে না, হ্যাঁ, আপনি যদি ওয়েস্ট ইন্ডাস্ট্রির ওয়েস্ট ডিসপোজাল যদি আপনি ইনজেক্ট করে গ্রাউন্ডে দিয়ে দেন, হ্যাঁ, তাহলে ওখানে আপনার হচ্ছে প্রেশার বিল্ড আপ হবে এবং সেখানে আপনার আর্থকুয়েক হবে। অর্থাৎ মানে মাটির নিচে আসলে আমাদের ওটাকে এই বলা হয় মুহূর্তে করার ইনডিউস, কিছু ওটাকে নেই। বলা হয় ইনডিউস আর্থকুয়েক। মাটির ওপরে হয়তোবা করার অনেক কিছুই থাকতে পারে। আমি ঠিক সেই প্রসঙ্গেই অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান আসতে চাই। নগর পরিকল্পনায় আমরা সামনের দিনগুলোতে কি করতে পারি, মানে এই থেকে পরিত্রাণের উপায় কি? এই থেকে পরিত্রাণের উপরে অনেক উপরে একটা উপায় হচ্ছে যে যেসব এলাকায় আর্থকোয়েক প্রোন সেখানে কিন্তু আপনার লো ডেন্স ডেভেলপমেন্ট করা। মানে শহর মানে যে অতি হাই ডেন্স হলে আপনার এমনিতেই যেমন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কস্ট বেড়ে যায়, আবার অতি হাই ডেন্স হলে কিন্তু আপনার কোনো ক্যাজুয়ালিটিতে আপনার কিন্তু মৃত্যুর হারও বাড়বে। তাহলে এই জন্য আমাদের নগর পরিকল্পনায় কিছু সিবিডি এরিয়া বা কিছু আরবান কোর বাদে আমাদের কিন্তু হাই ডেন্সিটি ডেভেলপমেন্টকে ডিসকারেজ করা। আর এই যে সাম্প্রতিক যে আপনার প্লাবন ভূমি এলাকাতে নগর সম্প্রসারিত হচ্ছে, সেখানেও হাই ডেন্সিটিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ড্যাপে এই সরকার সে সংশোধন করলো। সেখানে কিন্তু প্লাবন ভূমির ক্যারেক্টার একদমই আমলে নেওয়া হচ্ছে না, অথচ রাজুক নিজে কিন্তু তার আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের অংশ হিসেবে কিন্তু জিওলজিক্যাল ক্যারেক্টারে মাটির নিচে কী আছে এটা করেছে, কিন্তু সেটাকে প্ল্যানে ট্রান্সলেট করে নাই। এবং আমরা যখন বারবার বলছি যে আমাদের নগরের বিভিন্ন এলাকার বৈশিষ্ট্য অনুযায়ী, জিওলজি অনুযায়ী বিভিন্ন ধরনের উচ্চতার ভবন তৈরি করতে হবে, সেটাকে একদমই ডিসরিগার্ড করে এখন ব্যবসায়ীদের চাপে সরকার নিজে নগর পরিকল্পনাকে, সে নিজের তৈরি করা নগর পরিকল্পনাকে সে ভেঙে দিয়ে যেই মডিফিকেশন বা চেঞ্জ আনলো, সেটা কিন্তু আমাদের রিস্কটা বাড়িয়ে দিল। তো আমার সরকারের কাছে আহ্বান হবে, সরকার যে সাম্প্রতিক সময় ড্যাপের যে পরিবর্তন উদ্যোগ নিয়েছে সেটা এখনও গ্যাজেট হয়নি, সেটা যেন এখন থামিয়ে এই যে মাইক্রোজোনিং ম্যাপ, হ্যাঁ, আমাদের সাবসারফেসের, সেটাকে মাথায় রেখে সেই অনুযায়ী কোন এলাকায় কী ধরনের ভবন হতে পারে তার হাইড্রোজেনিং নিশ্চিত করে দিয়ে যেন আমাদের পরিকল্পনা করা হয়। আর যেগুলো অতি ঝুঁকিতে আছে, যে সেগুলো সয়েল কোয়ালিটি বেশি খারাপ, সেগুলোকে ডেভেলপমেন্ট রেস্ট্রিক্ট করা দরকার। মানে এইটাতে না গেলে আপনি কোনো কিছু দিয়ে কিন্তু সামাল দিতে পারবেন না, এবং বিপর্যয়ের সম্মুখীন হওয়া ছাড়া আসলে কোনো বিকল্পও থাকবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, আপনাকেও ধন্যবাদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, অবশ্যই আপনাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল আবার এই আলোচনায় দেখা হবে, সঙ্গে থাকুন।